ভিভোর ভি সিরিজের ফোনগুলো মানেই অসাধারণ স্পেসিফিকেশান এবং অসাধারণ ডিজাইন। ঠিক তেমন একটি ফোন নতুনভাবে লঞ্চ করে দিল ভিভোর ভি30 লাইট অফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল মাত্র ৩২,৯৯৯ টাকায়। এই ফোনটি আপনি হাতে নিলে হয়তোবা একটু অবাক চিত্তে দেখতে থাকবেন, কারণ এই ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম ক্যাটাগরির। এবং এই ফোনটার সবচেয়ে বিশেষত্ব বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু কালার চেঞ্জিং ফিচারটা অ্যাড করে দেওয়া হয়েছে। কিন্তু কোশ্চিন হচ্ছে এই কমলা সুন্দরী এই ফোনের ডিজাইন দেখে হয়তোবা আপনারা লোভে নিতে পারেন এই ফোনটি, বাট এই ফোনটার এই সৌন্দর্যের পিছনে রয়েছে বিশাল রহস্য। সো আজকে এই রহস্য ভেদ করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। সো একটি মুহূর্ত মিস না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। সো লেটস চেক ইট আউট। শুরুতেই ফোনটার বিল কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলতে গেলে খুবই চমৎকার একটি ডিজাইন, এটা নিঃসন্দেহে, কারণ পিছন দিকে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন এবং ভিভোর ব্র্যান্ডিং। এবং ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার। দুইটি কালার ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে ক্রিস্টাল গ্রিন এবং ক্রিস্টাল ব্ল্যাক। সো দুইটি কালারই দেখতে খুবই চমৎকার। পার্সোনালি আমার গ্রিন কালারটা বেশি ভালো লাগে, কারণ গ্রিন কালারটাতে কিন্তু একটা কালার চেঞ্জিং একটা বিষয় রয়েছে। আপনি যদি রোদে এই ফোনটা নিয়ে যান, গ্রিন কালারটা যেটা আপনারা আমাদের হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে ব্লু কালার শেপ দিয়ে দেয়। আর ব্ল্যাক কালারটা দেখতে খুব মানে মহামারী যে ভালো লাগে বিষয়টা এমন না, মোটামুটি অ্যাভারেজ লাগে। বাট ব্ল্যাক কালারটা আমার কাছে একটু চিপ মনে হচ্ছে, মানে এর কালার কোয়ালিটিটা অতটা বেটার মনে হয় না। এবং এটার যে ফ্রেম রয়েছে, এই ফ্রেমটা দেখতে অনেকটা মেটাল লাগলেও এটাতে কিন্তু আপনার প্লাস্টিক বডি রয়েছে এবং এটাতে বেশ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, আপনার হাতের ছাপ কিন্তু বেশ খানিকটা পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মানে আমার কাছে অতটা বেটার লাগে না। এখানে যদি একটা মেটাল টাইপের কিছু দেওয়া যেত এবং ক্র্যাশ মানে পড়া বা এখানে ছাপ পড়াটা থেকে একটু বিরত রাখা যেত, তাহলে আর জোস হতে পারতো। এবং ফ্রন্ট সাইডে কিন্তু পাঞ্চল কাটআউটের মাধ্যমে একটা দারুণ ডিসপ্লে দেওয়া আছে, যে স্ক্রিন টু বডি রেশিওর সাইজটাও কিন্তু খুব ন্যারো রাখা হয়েছে, যেটা দেখতে মোটামুটি ভালোই লাগে। এবং ফোনটার থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 188 গ্রাম। সো মোটামুটি লাইট ওয়েট একটা ফোন, এক হাতে ইউজ করার জন্য যথেষ্ট পারফেক্ট এবং হ্যান্ডি। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন সেকশনের সকল রকম পোর্টস অ্যান্ড বাটন দেখতে পেলেও পাবেন না 3.5mm হেডফোনের জ্যাক। সো এই জায়গাটা আমার কাছে একটু বেশ খানিকটা খারাপ লেগেছে, যদিও থিকনেসের পরিমাণটা মোটামুটি ভালো আছে, যদিও চাইলে দেওয়া যেতে পারতো। সো দেয় নাই, এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছুই নেই। এবং এই ফোনটাতে রয়েছে IP54 ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেসিস্ট্যান্ট। সো এক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি বৃষ্টির ছিটাপটা বা এগুলো থেকে আপনাকে বেশ খানিকটা প্রোটেক্ট করবে, বাট আপনি আবার বৃষ্টির পানিতে বা একদম গভীর পানিতে চোবাইতে যান না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এবং এই ফোনটাতে কিন্তু ডুয়েল সিম ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনি ডুয়েল স্টেরিও সাউন্ড স্পিকারটাও পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে কিন্তু একটা মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে বেশ দারুণ একটা ফিল পাবেন। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে, যেখানে 1 বিলিয়ন কালার প্রোভাইড করছে এই ডিসপ্লে এবং দেখতে কিন্তু খুবই ভিভিড এবং কালারযুক্ত, যে কারণে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বেশ দারুণ একটা ফিল পাবেন। এছাড়াও রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার স্ক্রিন কিন্তু খুবই স্মুথ একটা বাটার ফিল দেওয়ার চেষ্টা করবে আপনাকে। এবং যদি ডিরেক্ট সানলাইটেও যান, তাহলেও কিন্তু এটাতে আপনাকে বেশ দারুণ একটা ফিচার দিতে পারবে। মানে 395 পিপিএ ডেন্সিটি রয়েছে এবং 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে গেলেও খুব একটা হ্যাজেল পোহাতে হবে না, মোটামুটি ভালোভাবে স্ক্রিনটা দেখতে পারবেন। এছাড়াও 6.67 ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে আপনি যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বেশ দারুণ একটা ফিল পাবেন। এবং স্ক্রিন টু বডি রেশিওর কথা বলতে গেলে প্রায় 86.8% স্ক্রিন টু বডি রেশিও, মোটামুটি ন্যারো রাখার চেষ্টা করেছে, যদিও আপার লেভেল বা একদম লোয়ার বেজেলটা আমার কাছে যথেষ্ট চোখে পড়ার মতো এবং সাইডের বেজেলটা মোটামুটি ঠিকই আছে। সো এই বাজেটে অনেক কোম্পানি কিন্তু আমাদের কার্ভ ডিসপ্লে প্রোভাইড করছে, তো সেই তুলনায় এই ডিসপ্লেটা বেশ খানিকটা পিছিয়েই রয়েছে। সো রেজুলেশন হিসেবে রয়েছে 1080x2400 পিক্সেল, যার ফলে রেজুলেশনের ঘাটতিও খুব একটা চোখে পড়বে না এবং আপনি এই ডিসপ্লে নিয়ে যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। এবং প্রোটেকশন হিসেবে কিন্তু রয়েছে DT Star 2+ এবং অলওয়েজ অন ডিসপ্লের সুবিধা তো পাচ্ছেন। সো এই ডিসপ্লের কালার প্রোডাকশনগুলো ভালো ছিল এবং ভিউইং অ্যাঙ্গেলটাও খুব দারুণভাবে ধরতে পারছিল এবং যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে এই ডিসপ্লেটা একটা ইমার্সিভ ভিউ আপনাকে দিতে পারবে, এটা নিঃসন্দেহে। এবং ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট, এটা খুব ভালোভাবে কাজ করছিল এবং বেশ স্মুথ এবং বাটার একটা ফিল পাচ্ছিলাম। সো ডিসপ্লের ক্যাটাগরি আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই, মোটামুটি চালিয়ে নিয়ে যাওয়ার মতো। এবার আসি ফোনটার পারফরমেন্স নিয়ে। সকলে কিন্তু এই পারফরমেন্স নিয়ে বেশি মানে মাথা ঘামিয়ে থাকেন এবং আসলে 33,000 টাকাতে একটা ফোন কিনবেন, সেগুলো ফোনের পারফরমেন্স নিয়ে ভাবেন না, বিষয়টা একদম বোকামি। সো এই ফোনটাতে Qualcomm Snapdragon 685 একটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি 2.8 GHz একটা প্রসেসর দেওয়া আছে, যে প্রসেসর নিয়ে কথা বলতে গেলে মাত্র 20 থেকে 22,000 টাকার ফোনগুলোতে আমরা পেয়ে থাকি, সেই ফোনের চিপসেট 33,000 টাকাতে আমাদেরকে ভিভো দিচ্ছে। সো বিষয়টা একটু বেমানানি মনে হয়। এবং এটাতে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড
অ্যান্ড্রয়েড ভার্সন 14 পাচ্ছেন এবং নেক্সট কয়েকটা আপডেট পাবেন এবং ফান্টাসওয়েস 14। সো ফান্টাসওয়েস 14 নিয়ে কথা বলতে গেলে বেশ খানিকটা হট অ্যাপস আমরা দেখতে পাচ্ছি। এগুলো জিনিস আসলে মানে ভিভোর পক্ষ থেকে বেশ খানিকটা বেমানান আমার মনে হয়। এবং জিপিইউ সেকশনে রয়েছে অ্যাড্রিনো 610। সো এই চিপসেট দিয়ে মোটামুটি আপনি ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজুম এইগুলো কাজ ইজিলি করতে পারলেও যারা হেভি লেভেলের ইউজার রয়েছেন তারা কিন্তু এই চিপসেটটা বা এই ফোনটা একদম টোটালি ইগনোর করা উচিত, কারণ এটা কিন্তু কোনো রকম গেমিং ডিভাইস না বা গেমিং চিপসেট না। সো এই বাজেটের মধ্যে আমার মনে হয় এর চাইতে বেটার কিছু চাইলে ভিভো দিতে পারতো আমাদেরকে। এর চাইতে কিন্তু মিডিয়াটেকের G99 চিপসেটটা কিন্তু মাচ বেটার পারফর্ম করবে আমার মনে হয়। সো স্ন্যাপড্রাগন 685 এই চিপসেটটা যে খুব খারাপ বিষয়টা এমন না। সো যারা গেমিং করবেন ভাবছেন এই বাজেটের মধ্যে ভিভোর এই ফোনটা দিয়ে, তো তাদের জন্য আমি বলবো যে ভাই এটা আসলে গেমিং একটা ডিভাইস কখনোই না। এটা মোটামুটি যারা লো মানে ইউজার রয়েছেন, মোটামুটি ভালো ডিজাইন চাচ্ছেন, ভালো মানে ফিচার চাচ্ছেন, ডিজাইনের ক্ষেত্রে ভালো ডিসপ্লে মোটামুটি চাচ্ছেন, তো তাদের জন্য এই ফোনটা একদম ঠিকঠাক রয়েছে। বাট আপনি যদি খুব হেভি ইউজার হয়ে থাকেন, খুব গেমিং করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই ফোনের এই চিপসেটটা আপনাকে সেইভাবে সাপোর্ট দিতে পারবে না। যদিও এই চিপসেট দিয়ে আপনি মোটামুটি গেম টেম প্লে করতে পারবেন, বাট মহামারী সেই হেভি লেভেলের ইউজারদের জন্য এটা আসলে রিকমেন্ডেড না। সো এইগুলো বিষয়ে আপনি মাথায় রেখে অবশ্যই ফোনটা পারচেস করবেন, এটা আপনার জন্যই ভালো হবে। তো এই ফোনটাতে কিন্তু এখন বর্তমানে একটি ভেরিয়েন্টই পাচ্ছেন, সেটা হচ্ছে 8GB র্যাম, এবং এই 8GB র্যামটা আপনি LPDDR4X এর র্যাম পাচ্ছেন, এবং এটাতে যে 256GB স্টোরেজ রয়েছে এটা কিন্তু প্রায় UFS 2.2 এর ক্যাটাগরি রয়েছে, মোটামুটি ঠিকঠাক রয়েছে। বাট এটার যে রিড রাইট স্পিডটা আমার কাছে বেশ খানিকটা একটু স্লো মনে হয়েছে, যদিও এটা একটু ফাস্ট হতে পারতো, যদিও অপটিমাইজের ঘাটতি হয়তোবা থাকতে পারে যেহেতু নতুন একটা ফোন। সো নেক্সট আপডেটের মাধ্যমে হয়তোবা এর চাইতে বেটার কিছু আশা করা যায়। এবং আপনি যদি মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন, অনেকগুলো অ্যাপস একসাথে রান করে থাকেন, সেক্ষেত্রেও এটা র্যাম ম্যানেজমেন্টটা খুব একটা খারাপ আমাদেরকে ফিল দেয় নাই, মোটামুটি ভালোভাবে সবগুলো কাজ করতে পারছিল এবং অনেক আগের অ্যাপসগুলো খুব দ্রুত রান করছিল। এইগুলো বিষয় আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। যদিও এই ফোনটার ওএস নিয়ে আমি বেশ খানিকটা হতাশ, মানে এটার যে হট অ্যাপসগুলো এইগুলো জিনিস যদি আমাদের রিমুভ করে দিয়ে একটা নিট অ্যান্ড ক্লিন ইউআই দিতে পারতো, তাহলে এই বিষয়টা আবার বেটার হতে পারতো। এবং এই চিপসেটটা এই বাজেটের মধ্যে আমার কাছে বেশ খানিকটা বেমানান মনে হচ্ছে। এর চাইতে একটা বেটার চিপসেট দিলে এই বাজেটের মধ্যে একটা পারফেক্ট ডিল হতে পারতো। এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারির সাথে পাচ্ছেন 80 ওয়াটের একটা ওয়্যার চার্জার, যা এখানে 30 মিনিটে প্রায় 80% চার্জ করার কথা বলছে ভিভো। আর এটাতে কিন্তু আপনি রিভার্স চার্জিংয়ের সুবিধাও পেয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এই ফোনটার পারফরমেন্স সেকশন খুব একটা মহামারী যে খারাপ, আবার খুব যে একটা মহামারী ভালো, বিষয়টা তেমন না, মোটামুটি অ্যাভারেজ রাখা যায়। সো এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন পিছনের দিকে, যার মেইন ক্যামেরা হচ্ছে দুইটা। সো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সো এই ফোনটার 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাতে মোটামুটি আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন, দিন শেষে এটাতে হ্যাপি থাকবেন। বাট এটার সাথে বেশি কিছু অ্যাকুরেশন না করাটাই বেটার, কারণ এটাতে মেইনলি রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। সো 33,000 প্রাইস পয়েন্টের মধ্যে 50 মেগাপিক্সেল ক্যামেরাটা আপনাদের কাছে কেমন লেগেছে বিষয়টা অবশ্যই জানাবেন। আমার কাছে যথেষ্ট বেমানার মনে হচ্ছে। এই বাজেটের মধ্যে কিন্তু আমরা বেশি অনেকটা ভালো ভালো ক্যামেরা আমরা ফিচার দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা আমার কাছে বেশ খানিকটা মানে কেমন যেন খেয়ে হেরে যাচ্ছে। তো এই বিষয়টা আমার কাছে বেশ খানিকটা নোটিসেবল মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে তা জানাবেন। সো মেইন ক্যামেরাতে আপনি মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন, যদিও দেখতে বেশ খানিকটা আই কেচি লাগে। আর ভিভোর ক্যামেরার পিকচারগুলোটা বেশ খানিকটা ভিভিড দেয় এবং এই বেশ খানিকটা অর্ম টাইপের পিকচার ক্যাপচার করে, তো সেক্ষেত্রে সবারই মানে দেখতে ভালো লাগবে আর কি। এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর মোটামুটি এক্সিটেশনটা ধরে রাখতে পারেও, মাঝে মাঝে একটু মিসম্যাচিং করে এবং একটু ডিস্টেন্সটা বেড়ে গেলে দেখা যাচ্ছে যে বেশ খানিকটা ফ্যাকাশে করে দেয়। সো এই বিষয়গুলো আমার কাছে যথেষ্ট মানে আনকমফোর্ট লেগেছে। এবং এটাতে ভিডিও রেকর্ডিংতে আপনি প্রায় 1080-তে 30 FPS এবং 60 FPS এ ভিডিও করতে পারছেন। সো প্র্যাকটিক্যালি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবং ভিডিওতে আপনি প্রায় দেখা যাচ্ছে ইআইএস পাচ্ছেন, এটাতে কিন্তু কোনো রকম ওআইএস এর সাপোর্ট পাচ্ছেন না। তো এখানে একটা জিনিস খারাপ লেগেছে যে এটাতে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এটাতে 1080-তে ভিডিও করতে পারছি। সো এই বাজেটের ফোনগুলোতে মিনিমাম 4K রেজলিউশন ভিডিওটা এই সময় আসলে যায়, এখানে 1080-তে। আর এই 2024 সালে এসে আসলে এটা বেশ খানিকটা বেমানানি মনে হয়। সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতেও 1080-তে 30 FPS ভিডিও করতে পারছেন, এখানেও 60 FPS করার সুবিধা রয়েছে। সো সেলফি ক্যামেরা 8 দিয়ে আমার কাছে আমার মনে হয় 33,000 টাকার ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এটা আসলে শুনতেই কেমন জানি লাগে। সো এই ক্ষেত্রে মিনিমাম 32 মেগাপিক্সেল থাকলে বা 16 মেগাপিক্সেল থাকলে অ্যাটলিস্ট মেনে নেওয়া যেত, এবং এখানেও 4K রেজলিউশন ভিডিও করার সুবিধাটা আমার মনে হয় ইনক্লুড করে দেওয়া উচিত ছিল। এছাড়া ফোনটাতে কিন্তু ডুয়েল ভিউ মানে আপনি ক্যামেরার ফিচার পেয়ে যাচ্ছেন, স্লোমো করতে পারবেন, হাইপার ল্যাপস রয়েছে, মোটামুটি যেগুলো দরকারি জিনিস সেগুলো কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে। সো
ক্যামেরা পিকচার কোয়ালিটি বা ক্যামেরার ফিচারের দিক থেকে আমার কাছে বেশ খানিকটা বেমানান মনে হয়েছে। সো এই ফোনটার শুধু ডিজাইন অ্যান্ড ডিসপ্লে ছাড়া আমার মনে হয় যে এক্সট্রা অর্ডিনারি আমার কাছে এই ফোনটাতে বেশ কিছু কিছু জিনিস আমার কাছে খুব একটা বেটার মনে হচ্ছে না। সো আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটার ফিচার এই বাজেটের মধ্যে? মানে 33,000 টাকা এই ফোনটা আসলেই কি এই ফোনে কেনা উচিত এই বাজেটের মধ্যে? সম্পূর্ণ দায়িত্ব এখন আপনাদের উপর। আর আপনার কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, অবশ্যই জানাতে ভুলবেন না যে 33,000 টাকায় ভিভোর V30 লাইট এই ফোনটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এই সময় কেনা। যদিও আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, এই ফোনটার প্রাইস 22 বা 24,000 টাকার মধ্যে থাকলে মানে আমার কাছে মনে হয় পারফেক্ট হতে পারতো এই ডিলটা। সো এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতেও ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি পারভেজ হাসান। আল্লাহ হাফেজ।